আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাইম হেয়ার অ্যান্ড কাম ব্যাক উইথ আনাদার নিউ ভ্লগ। এবং আজকের ভ্লগটা শুধুমাত্র আমার জন্য খুবই মেমোরেবল না, এবং এটা একটা এক্সপিরিয়েন্সফুল একটা ভ্লগ। আজকের এক্সপিরিয়েন্সটা শুধু আমার জন্য নয়, পুরো বাংলাদেশের জন্য একটা ন্যাক্কারজনক ঘটনা, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি এমন ঘটনা বাংলাদেশে আর কখনোই ফিরে না আসুক। আমি এখন কোথায় আছি আশা করি এই জায়গাটা সম্পর্কে আর কোনো পরিচয়ের প্রয়োজন নেই। তার আগে আমি যদি সময়টা সম্পর্কে বলে রাখি, এটাকে 5ই আগস্ট বলবো নাকি 36শে জুলাই বলবো সেটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আজকের এই ভ্লগটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব একজন শাসক যখন অত্যাচারী হয়ে ওঠে, সাধারণ মানুষ তাকে কিভাবে বিদায় সংবর্ধনা জানায়। চলুন দেখে আসি স্বাধীন বাংলাদেশের নতুন ভ্লগ স্বাধীন 2.0। 5ই আগস্ট আজ সকাল থেকে পুরো ঢাকা জুড়ে একটা থমথমে অবস্থা বিরাজ করছে। গতকাল রাতেও ঠিকমতো ঘুম হয়নি। আমি জানি এরকম অবস্থা শুধু আমার একার নয়, বাংলাদেশের প্রতিটা মানুষেরই এইরকম অবস্থা বিরাজ করছে। অন্যান্য দিনগুলোর মতো আজকের দিনগুলো খুব একটা স্বাভাবিক ছিল না। এর আগেই স্কুল কলেজ ভার্সিটি সবকিছু বন্ধ হয়ে গেছে। আমার যারা বন্ধু বান্ধব ছিল ঢাকায়, তারা সবাই বাড়ি চলে গেছে। টানা কয়েকদিনের আন্দোলনে পুরো বাংলাদেশ স্থবির হয়ে পড়েছে। আগে থেকেই দেশ জুড়ে চলমান যে কারফিউটা রয়েছিল, সেটা আজকে একটু বেশি কড়াকড়ি করা হয়েছে। আজকের বাংলাদেশে ঘুম থেকে উঠে কেউই কল্পনা করতে পারেনি একটু পরে আসলে বাংলাদেশের ভাগ্যাকাশে কি পরিবর্তন হতে চলেছে। আজকের সময়টা বেশ দীর্ঘ, খুব একটা তাড়াতাড়ি পার হতে চাচ্ছে না, কিন্তু এর মধ্যেই সকাল সকাল একটা খবর চলে আসছে, কিন্তু খবরটার আসলে কেউই নিশ্চয়তা দিতে পারতেছিল না, এবং আমরাও আসলে বুঝতে পারতেছিলাম না, কারণ সেই সময় সম্পূর্ণ ইন্টারনেট ব্লক ছিল। কিন্তু একটু পরেই যখন খবরটির সত্যতা প্রমাণিত হলো, পুরো বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে। এজন্য পুরো বাংলাদেশের বুকের উপর থেকে এটা পাথর সরে যাওয়ার মতো। ঢাকার প্রতিটা মোড় থেকে এইরকম বিজয় মিছিল বেরিয়ে আসতে লাগলো। প্রতিটি মিছিলেরই সেই গন্তব্যস্থান ছিল সেই গণভবন। মূলত এই গণভবনেই সেই পতিত স্বৈরাচার শেখ হাসিনা এখানেই থাকতেন। মনে হয় বাংলাদেশের কয়েক লক্ষ মানুষ তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রিয় দর্শক, আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা মূলত গণভবনের যে সামনের গেটটা রয়েছে, ডিআরএমসি মানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সেই কলেজের সামনের অংশে। এবং এখানে দেখতেই পাচ্ছেন উৎসুক জনতা অলরেডি এই গণভবনের দেয়ালের যে প্রাচীরটা রয়েছে সেই প্রাচীরটা ভেঙে ফেলেছে। প্রিয় দর্শক, আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে আসলে কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না যে কিছু ঘন্টার ব্যবধান আগেও এই দেশের সরকার প্রধান এই গণভবনে থাকতেন। এখন মানুষজনের এই সংখ্যাটি এখন আর লাখের মধ্যে নেই, এটা এখন আসলে লক্ষাধিক হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এখন গণভবনের কোথায় কি আছে সেই বিষয়গুলোই আমি আপনাদেরকে এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আমি এখন গণভবনের যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেখানে দেখলেই বুঝতে পারতেছেন এটা একটা সুইমিং পুল হিসেবে ব্যবহৃত হতো, এবং এটা ঠিক গণভবনের সামনে অবস্থিত। এখানে মূলত ফ্যাসিস্ট হাসিনা তার অবসরের সময়টা পাইচারি করে কাটাতেন। গণভবনের এই স্থানটি সম্পর্কে যদি বলতে চাই, এখানে বেশ কিছু গাড়ি রাখা ছিল, এবং এটিও বাড়ির একমাত্র উঠান। এবং আমাদের একটা ছবি ভাইরাল হয়েছিল, সেই ছবিটা যেই সাইড দিয়ে দেখা যায় ঠিক তার সামনের অংশটি। গণভবনের একেবারে ভিতরে ঢোকার সৌভাগ্য এখনো হয়নি, কারণ সেখানে প্রচুর উৎসুক জনতা রয়েছে। অনেক চেষ্টা করেছিলাম এই গাড়িটাকে বাঁচানোর জন্য, কিন্তু এটাকে আসলে বাঁচানো সম্ভব হলো না। মূলত এই গাড়িটাকে ব্যবহার করেই ভিডিও কনফারেন্সিং এবং বিভিন্ন ধরনের মিটিং সম্পন্ন করা হতো। শেখ হাসিনার বেডরুম, অফিস থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত এখানেই অবস্থিত। মূলত বলা যায় বাংলাদেশের সকল স্বৈরাচারী কর্মকাণ্ড এখান থেকেই পরিচালনা হতো। আমি এখানে ইতোপূর্বে প্রবেশ করেছিলাম, কিন্তু ভিডিও করার মতো সুযোগ ছিল না, কারণ চারিদিকে প্রচুর লোকজন ছিল। আমি এখন মূলত যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটিও মূলত গণভবনের একটি উঠান, এবং এখান থেকেই তিনি তার যে খামার ছিল সেই কৃষি খামারটাকে পরিচালনা করা হতো। গণভবনের এই জায়গাটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে, এবং এখানে মূলত বেশ কিছু টেনিস কোর্ট এবং ব্যাডমিন্টন কোর্ট দেখেছিলাম, যেখানে মূলত তার নাতিপুতিরা এসে হয়তো খেলতো।
এই স্থানটিতেই মূলত হাঁস মুরগি গরু ছাগলের একটা ফার্ম ছিল এবং সেই সবকিছুই আসলে মানুষের দখলে চলে গেছে। আমরা ইতিপূর্বে বেশ কিছু রাজহাঁসের ভিডিও দেখেছিলাম, সেই রাজহাঁসগুলোকে এখানে রাখা হতো এবং বিধিমাম তাদের সেই রাজহাঁসের মালিকও এখানে নেই এবং রাজহাঁসগুলোও এখানে আর পাওয়া যাচ্ছে না। গণভবনের এখন যেখানে দাঁড়িয়ে আছে এই জায়গাটা সম্পর্কে সবাইকে পরিচয় দিয়ে দেওয়ার মতো আর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এর কারণ হিসেবে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে যে স্থানটি, সেই জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছে এবং আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব এই জায়গাটাতে আশেপাশের কি অবস্থা। এটা মূলত গণভবনের ভিতরে একটা লেক এবং এই লেকেই শেখ হাসিনা অসংখ্যবার মাছ ধরেছিলেন এবং সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ধরনের গণমাধ্যমেও ছড়িয়ে পড়েছিল। তাই মূলত এই স্থানটিকে জুড়ে একটা বাড়তি উন্মাদনা কাজ করছে এখানকার যারা দর্শনার্থীরা রয়েছেন। তার আগে একটি কথা বলে রাখি, গণভবনের এই দিক দিয়ে যারা প্রবেশ করেছেন তারা 10 ফিট লম্বা দেয়াল টপকে এদিকে এসেছেন। মূলত দেয়ালের ওপার থেকে গণভবনে এই দিকটা দেখা যেত না এবং বোঝা যেত না, তাই লাখ লাখ মানুষ যখন দেয়ালে চড়েছিল এবং দেয়ালে চড়ার পরে বুঝতে পেরেছিল যে আসলে দেয়ালের ওপার থেকে এপার আসলে কেমন, এবং মারাত্মক একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে সবাই আমরা বেঁচে গেছি। 10 ফিট উপর থেকে লাখ লাখ মানুষ যদি নিচে পড়ে যেত তাহলে একটা মারাত্মক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকতো। আমরা আলহামদুলিল্লাহ বেঁচে গেছি। অনেকেই জানতো না এই খারাপ দেয়ালটা সম্পর্কে, কারণ দেয়ালের ওপার থেকে আমরা যখন দেখতাম তখন এই দিকে কি আছে বোঝা যেত না। গণভবনের নিরাপত্তা রক্ষার জন্যই মূলত দেওয়ালগুলোকে এইভাবে তৈরি করা হয়েছে। সরকারি বিস্কুট দিয়া যায়, ভাই প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন গণভবনের এই লেকটিতে অনেকেই মাছ ধরছেন। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আসলে এই জালগুলো কোথা থেকে নিয়ে এসেছেন। জানতে চেয়েছিলাম যে তারা আসলে গণভবনে এই যে জাল নিয়ে মাছ ধরছেন এই জিনিসটা আসলে পূর্ব পরিকল্পিত কিনা। তারা এই জালটাও মূলত গণভবনের জাল এবং সেখান থেকেই তারা নিয়ে এখান থেকে মাছ ধরছেন। ক্যামেরা আছে, কেউ মাছ ধরছেন, কেউ গোসল করছেন, কিংবা কেউ সাঁতার কাটছেন, কিংবা কেউ কেউ গণভবনের গাছ থেকে পেরে ফল খাচ্ছেন। এটা যেন আর গণভবন নয়, এটা একটা পিকনিক স্পটে পরিণত হয়েছিল সেদিন। এই জীবনে কোনোদিন কল্পনা করতে পারি নাই ভাই এইরকম ঘটনা। এই ভাইরা আবার কিছু বৈচিত্র্যপূর্ণ উপায়ে মাছ ধরছিলেন। তাদের কাছে কোনো জাল নেই, কিচ্ছু নেই, তারা হাত দিয়েই মাছ ধরছিলেন মূলত স্মৃতি হিসেবে গণভবনের একটা মাছকে বাসায় নিয়ে যাবেন সেই উদ্দেশ্যে। মাছ ধরতে বহুত কষ্ট ভাই, বুঝছি তো আপনারা খাইতেন না না না, মাছ ধরার ইয়েটা মাছ উঠতেছে, মাছ কাজ করেন না, আপনারা যদি ধরে রাখেন এভাবে আমি যখন খেতাম ওই দিকে খেতে আনবো মাছ যদি গায়ে উপরে উঠে তাহলে করতে পারেন। এই ভাইয়েরাও গণভবন থেকে একটা জাল কোথায় থেকে ম্যানেজ করেছে এবং সেটা দিয়েই মাছ ধরার চেষ্টা করছেন। তো এই কথা বলতে বলতে আমরা একবারে শেষ পর্যায়ে চলে আসছি। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, গণভবনের নারিকেল খাচ্ছি।